নমস্কার বন্ধুরা, রুদ্র ইউপিএসসিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আমাদের তৃতীয় ক্লাস এবং আজকে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন জানুয়ারি 2025-এর পড়ব ভিশন আইএসের ম্যাগাজিন থেকে। তো আমরা ইন্টারন্যাশনাল রিলেশন যখন পড়ব তখন আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যেহেতু আমাদের পরীক্ষা হলো কম্পিটিটিভ টাইপের পরীক্ষার জন্য আমরা পড়ছি এবং ইউপিএসসিতে প্রিলিমসের স্পেসিফিক আমরা পড়ছি, ফলে ইন্টারন্যাশনাল রিলেশন আমরা খুব বেশি ডেপথে গিয়ে পড়বো না। আমরা কয়েকটা টার্মের মানে জানবো, প্রত্যেকটা আর্টিকেলে কয়েকটা টার্মের মানে, এবং সেটা কি করে মানে আমাদের সোসাইটিকে ইম্প্যাক্ট করতে পারে তার একটা উপরে সেটাকে আমরা দেখে নেব। তো আজকে আমাদের প্রথম টপিক হলো ইন্টারন্যাশনাল রিলেশনে ইউএসএস প্রোটেকশনিস্ট মেজার। তো প্রথম টপিক আমাদের হলো ইউএসএস প্রোটেকশনিস্ট মেজার। এখানে এই যে একটা টপিক রয়েছে টোটাল আপনার দুপাতা ধরে, এই দুপাতার টপিকটাতে আমাদের যে মেইন জিনিসটা বুঝতে হবে সেটা হলো এই প্রোটেকশনিস্ট মেজার এই টার্মটার মানে কি। ধরুন দুটো কান্ট্রি, এখানে যেহেতু ইউএসএর কথা বলা হয়েছে, ইউএসএ এবং ইন্ডিয়া, দুটো কান্ট্রির মধ্যে ব্যবসা হচ্ছে। ব্যবসায়ী দুটো কান্ট্রির মধ্যে দেখা যাচ্ছে ইউএসএ থেকে আমরা কিনছি ধরুন $10 বিলিয়ন, এবং আমরা ইউএসএকে বেচছি ধরুন $50 বিলিয়ন। তাহলে ইউএসএ এই যে টোটাল ক্যালকুলেশনে ইউএসএ কত টাকা বাইরে পাঠিয়ে দিচ্ছে? $40 বিলিয়ন। ইউএসএর ক্ষেত্রে $40 বিলিয়ন ইউএসএ বাইরে পাঠিয়ে দিচ্ছে, এবং আমরা কত টাকা নিয়ে আসছি আমাদের দেশের জন্য? আমরা $40 বিলিয়ন নিয়ে আসছি। এটা হলো, যেহেতু এটা ইউএসএ বাইরে পাঠিয়ে দিচ্ছে, এটাকে বলবে ট্রেড ডেফিসিট। আর যেহেতু আমরা দেশে কিছু টাকা নিয়ে আসছি, অতিরিক্ত টাকা, এটাকে বলবো ট্রেড সারপ্লাস। যখন দুটো দেশ ট্রেড করে এবং একটা দেশ ট্রেড সারপ্লাস ফিল করে, তখন সে সেই ট্রেডের জন্য আরও আগ্রহী হয়। আমরা চাইবো যে আমরা বেশি জিনিস বেচি, বেশি টাকা নিয়ে আসবো। এবং ইউএসএ যেহেতু এই ক্ষেত্রে একটা ট্রেড ডেফিসিট ফিল করছে, ওই জন্য ইউএসএ চাইবে কি যে এই ট্রেড ডেফিসিটটাকে কমাবো, এটাকে কমিয়ে দেব। কমিয়ে দিয়ে ইউএসএ চাইবে এটাকে জিরোর কাছাকাছি আনতে, তখন আমরা বলবো এটাকে ব্যালেন্সড ট্রেড। ব্যালেন্স ট্রেড। ইউএসএ এই ব্যালেন্স ট্রেড কী করে আনতে পারে? কিছু যেমন মেথড, যেমন এক, ইউএসএ ইন্ডিয়াকে বেশি জিনিস বিক্রি করবে। দ্বিতীয়ত, ইউএসএ ইন্ডিয়া থেকে জিনিস যাতে কম ইম্পোর্ট হয়, ইউএসএতে জিনিস যাতে কম যায়, সেটার দিকে চেষ্টা করবে। ইউএসএ যখন এই চেষ্টাটা করবে যে ইন্ডিয়া থেকে আমরা কম কিনবো, তখন সেটাকে বলবো আমরা প্রোটেকশনিস্ট মেজার। এই প্রোটেকশনিস্ট মেজার কেমন করে ইউএসএ নিতে পারে? ইউএসএ বলতে পারে যে ভারত থেকে যে জিনিসগুলো, ইন্ডিয়া থেকে যে জিনিসগুলো আসছে, তার উপরে আমি ট্যারিফ বসাবো। ট্যারিফস মানে কি? যে আমরা দেখা যাচ্ছে যে একটা জামা বেচছি, জামাটার দাম $100। এইবার ইউএসএ বললো যে ইন্ডিয়ার জিনিসের উপর আমি 50% ট্যারিফ বসাবো। তাহলে এই $100 জামাটার দাম হয়ে যাবে $150। এইবার যখন এই জামাটার দাম বেড়ে যাবে, জামাটার বাজারে মানে খরিদ্দার কমে যাবে, কারণ জিনিসটার দাম বেড়ে গেছে। তখন লোকে অন্য, যদি দেখা যাচ্ছে যে ইউএসএ তৈরি একটা জামার দাম $120 হয়, তখন ইউএসএর পাবলিক কী করবে?
এই জামা কেনার থেকে আগে $100 ছিল, $120 ছিল, ফলে লোকে $100 জামাটা কিনছিল। এখন যেহেতু জামার দাম বেড়ে গিয়েছে, ইন্ডিয়া থেকে যাওয়া জিনিসের দাম $150 হয়ে গেছে, ফলে এখন ইউএসের লোক কী করবে, যে আবার এই $150 থেকে $120 শিফট হওয়ার চেষ্টা করবে, ইউএসের জামা কেনা শুরু করবে। ফলে ইন্ডিয়ার কি হবে, ট্রেড, ইন্ডিয়া যে ইউএসএকে বেচতে পারছিল এটা কমে যাবে, ফলে ইউএসের ট্রেড ব্যালেন্স ট্রেডে পরিণত হবে। দ্বিতীয় ইউএসএ কি করতে পারে, ইউএসএ বলতে পারে কোটা অ্যাপ্লাই করব, ইউএসএ বলতে পারে কোটা অ্যাপ্লাই করব। কোটা অ্যাপ্লাই করা মানে কি, যে ইন্ডিয়া থেকে যে জামাগুলো যাচ্ছে, ইউএসএ বলল যে 100টা জামার পরের থেকে আর ইন্ডিয়া ইউএসএতে জামা বেচতে পারবে না। মানে প্রথম 100টা জামা গেল, তারপর আর একটা জামাও ইউএসএতে এক্সট্রা আসবে না। এটাকে বলে কোটা সিস্টেম। কোটা সিস্টেমের ফলে কি হবে, দেখা যাচ্ছে ইন্ডিয়া ইউএসএতে 100টা জামা বেচলো, আগে 500টা বেচতে পারতো, এখন 100টা বেচছে, ফলে ইউএসএ ইন্ডিয়ার ট্রেড কমে যাবে। ইউএসএ কি অ্যাচিভ করবে, ট্রেড ব্যালেন্স ট্রেড অ্যাচিভ করবে। তৃতীয় কি হতে পারে, ইউএসএ সাবসিডি দিতে পারে, কাকে, নিজের কোম্পানিদেরকে। কেমনভাবে, ইউএসএ বলল যে তোমরা আগে জামা বিক্রি করছিলে $120, এখন আমি ট্যাক্স নেব না। কোম্পানি জামা তৈরি করার পরে বাজারে বেচতে গেলে দেখা যাচ্ছে যে অনেক ট্যাক্স দিতে হয়, দেখা যাচ্ছে না, এটা প্রতি ক্ষেত্রেই হয় যে কোম্পানি বিভিন্ন রকমের ট্যাক্স দিচ্ছে, তার ফলেই জামাটার দাম $120 হয়ে যাচ্ছে। ইউএসএ বলল যে আমি এখন আমাদের দেশে যে সমস্ত কোম্পানি তৈরি করবে, মানে ইউএসএতে মেড ইন ইউএসএ যেই সমস্ত কোম্পানি জামা তৈরি করবে, তাদের উপরে আমি ট্যাক্স পুরোপুরি ছাড় করে দিলাম। ট্যাক্স ছাড়ের জন্য দেখা যাচ্ছে এই জামার দাম কমে $80 হয়ে যাচ্ছে। আগে ছিল $100, ইন্ডিয়া জামা কিনছিল সবাই, এখন $80 হয়ে যাওয়ার জন্য সবাই এটা থেকে এই দিকে শিফট হয়ে যাবে। ফলে ইউএসএ যেই ট্যাক্স কাটটা করলো সেটাকে সাবসিডি দেওয়া, সেই ট্যাক্স কাটের থ্রু ইউএসএ সাবসিডি দিল নিজেদের কোম্পানিকে। ফলে তিনটা ক্ষেত্রেতেই ইউএসএ কি অ্যাচিভ করছে, ব্যালেন্স ট্রেড, যার ফলে ইউএসএর এই যে ট্রেড ব্যালেন্স এটা ইকুয়ালে পরিণত হবে। এখন দেখা যাচ্ছে যে এই প্রোটেকশনিস্ট মেজার নিলে আমরা ইউএসএকে দেখা যাচ্ছে $30 বিলিয়ন এক্সপোর্ট করতে পারছি, তার ফলে এই ট্রেড ডেফিসিট যেটা $40 বিলিয়ন ছিল, এইটা কমে দেখা যাচ্ছে $20 বিলিয়ন হয়ে গেল। এই যে $20 বিলিয়ন আনার জন্য বা ব্যালেন্স ট্রেড আনার জন্য ইউএসএ এই যে 3-4টে মেজার নিল, ট্যারিফস বসানো, কোটা বসানো, সাবসিডি বসানো, এই সমস্ত মেজারটাকেই বলা হয় প্রোটেকশনিস্ট মেজার। তাহলে ইউএসএ প্রোটেকশনিস্ট মেজার কেন নিতে পারে, যাতে ইন্ডিয়া এবং ইউএসএর দুজনের ট্রেড ডেফিসিটটা ট্রেড ব্যালেন্স ট্রেডে পরিণত হয়। ব্যালেন্স ট্রেড এটা আমাদের ইউএসএর মেন উদ্দেশ্য। এইবার এই টোটাল জিনিসটা কেন নিউজে রয়েছে, কারণ 2023 সালে ইউএস ট্রেড ডেফিসিট যেটা ফেস করেছে সেটা হলো $1.5 ট্রিলিয়ন ট্রেড ডেফিসিট ফেস করেছে, যেটা মোস্টলি 4টে কান্ট্রি থেকে আসছে। সেটা হলো কি, চায়না, মেক্সিকো, কানাডা এবং ইউরোপিয়ান ইউনিয়ন। এই 4টে কান্ট্রি মিলেই 80% ট্রেড ডেফিসিটের কারণ হয়ে দাঁড়াচ্ছে ইউএসের জন্য। ফলে ইউএসএ নিজের মার্কেটকে, নিজের ডোমেস্টিক মার্কেটকে সেভ করার জন্য কিছু প্রোটেকশনিস্ট মেজার নিয়েছে। তাছাড়াও আমেরিকা ফার্স্ট পলিসি, ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ইলেক্টেড হয়ে এসেছেন, ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট পলিসি বা মাগা, তার জন্য ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সংস্থা থেকে বেরিয়ে আসছে, যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, প্যারিস এগ্রিমেন্ট, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট।
কারণ এই সমস্ত সংস্থাতেও ইউএসএ যখন থাকতে হয় একটা মেম্বারশিপ ফি দিতে হয় এবং একটা ফান্ড প্রোভাইড করতে হয়। ডোনাল্ড ট্রাম্প সেই ফান্ডগুলোকে কমাতে চাইছেন। ইউএসএ কি এটা প্রথম করছে? না। ইউএসএ যবে থেকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হয়েছে তারপর থেকে বহুবার এরকম মেজার নিয়েছে। যখনই গ্লোবাল মার্কেট স্লোডাউন হয় ইউএসএ ন্যাচারালি এরকম একটা প্রোটেকশনিস্ট মেজার নিয়ে থাকে যাতে নিজের ডোমেস্টিক ইকোনমি ভালো হয়ে ওঠে আরও। যেমন ডোনাল্ড ট্রাম্পের কার্যকালে প্যারিস এগ্রিমেন্ট 2017-তে ইউএসএ প্যারিস এগ্রিমেন্ট থেকে পুল আপ করে নেয়। তারপরে জো বাইডেন আসলে আবার 2021 সালে ইউএসএ আবার প্যারিস এগ্রিমেন্ট জয়েন করে, কিন্তু আবার এইটা ডোনাল্ড ট্রাম্প নিউ ইলেকশনের পরে আবার ইউএসএ এটা প্যারিস এগ্রিমেন্ট থেকে পুল আপ করে নিচ্ছে। এইবার এটার কি কি ইম্প্যাক্ট হতে পারে? ইম্প্যাক্ট হতে পারে যে পোটেনশিয়াল ইম্প্যাক্টস অফ দিস মেজার, গ্লোবাল ইকোনমি, গ্লোবাল যে ইনস্টিটিউশন রয়েছে গ্লোবাল ইনস্টিটিউশনগুলো আরও দুর্বল হয়ে পড়বে। কারণ ইউএসএ ওয়ার্ল্ডের টপ ইকোনমি। একটা ইনস্টিটিউশন থেকে, গ্লোবাল ইনস্টিটিউশন যেমন ধরুন ডাব্লিউএইচও থেকে যদি ইউএসএ বেরিয়ে আসে তাহলে ওয়ার্ল্ডের টপ ইকোনমি ডাব্লিউএইচও থেকে বেরিয়ে আসলো। এই যে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনগুলো হয় যেমন ডাব্লিউএইচও, এই সমস্ত জায়গাতে যে ফান্ডিংগুলো আসে সেগুলো প্রত্যেকটা কান্ট্রির জন্য একটা ডিসাইডেড থাকে যে আচ্ছা তোমার ইকোনমি এত বড়, তাহলে তুমি এত টাকা ফান্ড করবে। ইউএসএ যেহেতু একটা বড় ইকোনমি এবং ইউএসএ একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট ফান্ড করতো এই সমস্ত ইনস্টিটিউশনগুলোতে, এখান থেকে ইউএসএ বেরিয়ে আসলে তাদের একটা ফান্ডিং প্রবলেম হবে। আর সমস্ত কিছুর মূলেই টাকা, ফলে ইউএসএ যখন বেরিয়ে আসছে, ফান্ডিংয়ের প্রবলেম হচ্ছে, তখন এই গ্লোবাল ইন্টারন্যাশনাল যেই ইনস্টিটিউশনগুলো সেগুলো উইক হয়ে যাচ্ছে, উইকনিং অফ দ্য গ্লোবাল ইনস্টিটিউশনাল অর্ডার। তারপর থ্রেট টু গ্লোবাল রিসার্চ। এই সমস্ত ইনস্টিটিউশনগুলো শুধু মানে এমন না যে একটা ইনস্টিটিউশন বসে রয়েছে, তা না, এরা বিভিন্ন কাজে রিসার্চও করে। এই টাকা তারা রিসার্চ কোথা থেকে করে? নিজস্ব ফান্ড থেকে। এবং ফান্ড কারা দেয়? এরকম ইউএসএ, চায়না, ইন্ডিয়ার মতন বড় বড় ইকোনমিরা। ফলে ইউএসএ এখান থেকে পুল আপ করে নিলে একটা ফান্ডিংয়ের প্রবলেম হবে। ফান্ডিংয়ের প্রবলেম হলে আমাদের রিসার্চটা, যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টটা বিভিন্ন ক্ষেত্রে, সেটা হ্যাম্পার হবে। ফান্ডিংয়ের প্রবলেম যেটা প্রথমেই বললাম। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কি? ইউএসএ যেহেতু ডেভেলপড ইকোনমি, ফলে আমাদের এনভায়রনমেন্ট আমরা পড়ব যে একটা ডেভেলপড ভার্সেস ডেভেলপিং ইকোনমির একটা কনফ্লিক্ট সবসময় চলে আসছে। কি কনফ্লিক্ট? যে ডেভেলপড ইকোনমি ডেভেলপিং ইকোনমিকে টাকা দেবে কেন? যাতে তারা ক্লাইমেট সাস্টেইনড টেকনোলজিতে ইনভেস্ট করতে পারে। ফলে ইউএসএ যদি এই সমস্ত ক্লাইমেট টক্স থেকে বেরিয়ে আসে, ফলে একটা হিউজ ফান্ডিংয়ের আবার সেখানে ইম্প্যাক্ট পড়ছে। ফলে এনভায়রনমেন্টের উপরে ডাইরেক্টলি একটা ইম্প্যাক্ট পড়ছে। গ্লোবাল ট্রেড অ্যান্ড সাপ্লাই চেন। এখন যদি ইউএসএ বলে যে সমস্ত জায়গা থেকে আমরা কোনো কিছু কিনবো না এবং আমরা সমস্ত কিছু নিজেদের দেশেই মানে তৈরি করব, তাহলে প্রবলেম কোথায় হবে? যে সমস্ত পৃথিবীর কান্ট্রিগুলো চায় যে তারা আমেরিকাকে এক্সপোর্ট করবে, কারণ আমেরিকা টপ ইকোনমি। আমেরিকাকে এক্সপোর্ট করতে পারলে, বেশি এক্সপোর্ট করতে পারলে তাদের ইকোনমিও গ্রো হবে। কিন্তু ইউএসএ যদি এখন প্রোটেকশনিস্ট মেজার নেয় এবং তার জন্য একটা ট্যারিফ ব্যারিয়ার ক্রিয়েট করে, তাহলে গ্লোবাল ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইনস ডিস্টার্ব হয়ে যাবে। আর তাতে সব থেকে বেশি ইম্প্যাক্ট পড়বে গ্লোবাল সাউথের উপর, কারণ গ্লোবাল সাউথ হলো ডেভেলপিং কান্ট্রিজদের নিয়ে তৈরি। তার মধ্যে ইউএস গ্লোবাল যে সাউথ রয়েছে তাদেরকে এড প্রোভাইড করে, তাকে বলা হয় ইউএস এইড। এই ইউএস এডের ফান্ড কমে যাবে, ইউএস এড বিভিন্ন কান্ট্রিতে বন্ধ হয়ে যাবে। যেমন বাংলাদেশে ইউএস এড দেওয়া হয়, বাংলাদেশে ইন্ডিয়া নেয় না ইউএস এড, কোনো ইন্ডিয়াতে আসে না। ফলে বাংলাদেশের মতন কান্ট্রি, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, আপনার পাকিস্তানের মতন কান্ট্রিগুলোতে এই এডের পরিমাণ কমে যাবে এবং এরা গ্লোবাল সাউথের মধ্যে আসে এবং গ্লোবাল সাউথের একটা ডাউনফল দেখা যাবে। এখানে আমাদের আরেকটা যে টপিক ইম্পর্টেন্ট হলো সেটা হলো H1B ভিসা। H1B ভিসাটা কী জিনিস? H1B ভিসা হলো, ধরুন ইউএসের একটা কোম্পানি যেমন মাইক্রোসফট, গুগল, অ্যাপেল, এরা
ওয়ার্কার চায়। এরা প্রফেশনালি ওয়েল ট্রেন্ড, ওয়েল এডুকেটেড এবং ট্যালেন্টেড ওয়ার্কার চায়। তার জন্য এরা বাইরে থেকে মানে কিছু প্রফেশনালদের তাদের দেশে কাজ করার জন্য শুধু ওয়ার্কিং পারপোজ নিয়ে যেতে চায়। এবার ইউএসএতে যেতে গেলে আপনাকে আপনার ভিসা লাগবে। সেই ভিসাটার নামই হলো H1B ভিসা, যেটা ওয়ার্কিং পারপোসে মানুষ যেয়ে থাকে। H1B ভিসা কি জিনিস? ইট ইজ এ টেম্পোরারি নন ইমিগ্রেন্ট ভিসা প্রোগ্রাম অ্যালাউইং হায়ারিং of foreign workers in specialized fields like technology, finance, etc. It is allotted through computerized lottery and cap with a cap of number of visa. এইবার এইটা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট? কারণ ইন্ডিয়াতে ইউএসএ ধরুন 100টা ভিসা দিল, যে প্রতি বছর আমরা 100 জনকে ভিসা দেবো এই H1B ভিসা, যার জন্য ইন্ডিয়া বা সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা ওয়ার্কিং প্রফেশনাল তারা ইউএসএতে গিয়ে ইউএসএর কোম্পানির জন্য কাজ করতে পারে। এবার যদি 100টা ভিসা দেয়, তার মধ্যে 70% ভিসা ইন্ডিয়ানরাই পেয়ে যায়। কি করে? কারণ ইন্ডিয়ানদের মধ্যে এতটাই ট্যালেন্ট যে ইউএসএর কোম্পানিরা ইন্ডিয়ান ওয়ার্কার্সই নিয়ে যেতে চায় তাদের দেশে, যার জন্য 70% ক্ষেত্রে এই ভিসাটা ইন্ডিয়ানরাই পেয়ে যায়। ফলে ইউএসএ যদি প্রোটেকশনিস্ট মেজার নিয়ে থাকে বা নিতে থাকে, তাহলে ইন্ডিয়ানদের ক্ষেত্রে এই ভিসা পাওয়াটা খুব চাপের হয়ে যাবে। ইউএসএ যদি কম সংখ্যক H1B ভিসা ইস্যু করে, তাহলে কম সংখ্যক ইন্ডিয়ান প্রফেশনালরা ইউএসএতে যেতে পারবে। ফলে মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো রয়েছে ইউএসএর, তাতে কম সংখ্যক ইন্ডিয়ানরা চাকরি পাবে। ফলে ইন্ডিয়াতে একটা আনএমপ্লয়মেন্টের প্রবলেম দেখা যেতে পারে। এই জন্য এই ভিসাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এইবার প্রথমে যেটা বুঝলাম যে ট্রেড ডেফিসিট, ইন্ডিয়া আর ইউএসএর ট্রেড ডেফিসিট কত? ইন্ডিয়া ইউএসএর ট্রেড ডেফিসিট হলো $45.7 বিলিয়ন কাছাকাছি, যেক্ষেত্রে আমরা ইউএসএকে বেশি বেচি এবং ইউএসএ থেকে কম কিনি। ফলে ইন্ডিয়া এনজয়স আ ট্রেড সারপ্লাস। এবার আমাদের নেক্সট টপিক হলো মাল্টিল্যাটারালিজম এবং মিনিল্যাটারালিজম। প্রথমে আমাদের এই দুটো টার্মের মানে বুঝতে হবে। এই দুটো টার্ম কী জিনিস? এখানে নামেই যেটা বোঝা যায়, একটা বলছে মিনি, একটা বলছে মাল্টি। মিনি মানে 2 থেকে 4 জন, মাল্টি মানে ধরুন 15 থেকে 150, 200 এরকমও হতে পারে। মানে যখন একাধিক লোক, একাধিক বলা ভুল, যখন প্রায় 10, 15, 20 জন একসাথে এসে কোনো কিছু তৈরি করছে, তখন আমরা সেটাকে মাল্টি বলতে পারি। মিনি কখন বলবো? 2-4 জন যখন যেখানে থাকছে সেখানে মিনি বলবো। এবার এটা আমরা নিজেদের ক্ষেত্রে বলতে পারি, টার্মের মানে এটা হলো। কিন্তু যখন ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে মাল্টিল্যাটারালিজম, মিনিল্যাটারালিজম বলবো, তখন সেটা হয়ে দাঁড়াচ্ছে যে কোনো একটা এগ্রিমেন্টের জন্য কতগুলো কান্ট্রি তাতে রাজি হচ্ছে। ধরুন পরিবেশ বিষয়ে কোনো একটা কথোপকথন হচ্ছে, মানে দেশেরা এগ্রিমেন্টে আসার চেষ্টা করছে। সেখানে যদি তাতে 2 থেকে 4 জন কিংবা 5 জনও একটা বিষয়ে এগ্রি করে, তখন আমরা এগ্রি করে একটা ইনস্টিটিউশন তৈরি করলো বা একটা এগ্রিমেন্টে সাইন করলো যে হ্যাঁ আমরা প্রতি বছর দেখা করব, এই বিষয়ে কথা বলবো এবং আমরা একটা সলিউশনে পৌঁছানোর চেষ্টা করব। তখন আমরা সেটাকে বলবো মিনিল্যাটারালিজম, যেহেতু অল্প সংখ্যক লোক রয়েছে। আর যদি কোনো একটা ট্রিটিতে আমাদের দেখা যাচ্ছে যে 193 কান্ট্রিজের মধ্যে অলমোস্ট 100+ কান্ট্রিজ রাজি হয়ে গেল বা 50+ কান্ট্রিজ রাজি হয়ে গেল, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো মাল্টিল্যাটারালিজম, যেহেতু অনেকগুলো কান্ট্রি এক জায়গাতে একটা প্রোগ্রামের জন্য কাজ করতে বা একটা উদ্দেশ্যে কাজ করতে রাজি হয়ে গেছে। এইবার টপিকটা কেন আমাদের নিউজে? কারণ রিসেন্ট টাইমে মাল্টিল্যাটারাল এরকম ইনস্টিটিউশন খুবই কম তৈরি হচ্ছে, বা মাল্টিল্যাটারাল একটা বিষয়ে, কারণ সারা বিশ্বের যে সমস্ত দেশ রয়েছে তারা এখন ন্যাচারালি এতটাই ডিভাইডেড যে একটা বিষয়ে সহমতি আনাটা খুব চাপ হয়ে যাচ্ছে। কিন্তু এরই মধ্যে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে সাইবার ক্রাইম ট্রিটি পাস হয়েছে,
সাইবার ক্রাইম ট্রিটি যে পাস হয়েছে সেটা একটা মানে সমস্ত দেশ তাতে সম্মতি জানিয়েছে, বেশিরভাগ দেশ। ফলে এটা একটা মাল্টিল্যাটারালিজমের ভিক্টরি ধরা হচ্ছে, জয় ধরা হচ্ছে, যে বহুদিন পরে একটা মাল্টিল্যাটারাল ট্রিটি সাইন হয়েছে। এইবার মাল্টিল্যাটারালিজম, মিনিল্যাটারালিজম। মাল্টিল্যাটারালিজমের এক্সাম্পল কি? ইউএন নিজে, ইউনাইটেড নেশন, যেটা মাল্টিল্যাটারালিজমের এক্সাম্পল। তারপর ওয়ার্ল্ড ব্যাংক, তারপর আইএমএফ, এরা হলো মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশনের এক্সাম্পল। আর মিনিল্যাটারাল কেমন? যেমন I2, E2, ইসরায়েল, ইসরায়েল, ইন্ডিয়া, ইউএসএ, ইউএই, I2, E2। কোয়াড, 4টে দেশ, ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়া, ইউএসএ। অকাস, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম, ইউএসএ। এই প্রত্যেকটা ইনস্টিটিউশনে কজন মেম্বার? 2 থেকে 4 জন মেম্বার এতে রয়েছে। ফলে এটা একটা মিনিল্যাটারাল ইনস্টিটিউশনের এগুলো এক্সাম্পল হয়ে গেল। এইবার যে এই মিনিল্যাটারালিজম এবং মাল্টিল্যাটারালিজমের মধ্যে সমন্বয় কোথায়? কেন এই দুটোরই প্রয়োজন দেশে? কারণ যখন 2-4টে কান্ট্রি এক জায়গায় হয়ে একটা কোনো বিষয়ে এগ্রিমেন্ট সাইন করবে বা এগ্রি হবে, তখন চান্সেস আছে যে পারিপার্শ্বিক যে কান্ট্রিগুলো প্রথম এগ্রিমেন্টে সাইন করেনি বা তারা প্রথম ডিসকাশনের পার্টি ছিল না, তারাও ধীরে ধীরে এই পয়েন্টের প্রতি এগ্রি হতে পারে এবং একে একে করে অ্যাড হতে পারে। ফলে একটা মিনিল্যাটারাল ইনস্টিটিউশন ভবিষ্যতে একটা মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশন হওয়ার চান্সেস রয়েছে। তার একটা খুব ভালো এক্সাম্পল হলো ব্রিক্স। ব্রিক্স যখন প্রথমে তৈরি হয় তখন এটা ছিল ব্রিক, 4টে কান্ট্রি একসাথে ছিল। সাউথ আফ্রিকা অ্যাড হলো, হয়ে গেল এটা ব্রিক্স। আর এখন ব্রিক্সের 10টা মেম্বার এবং 11টা সম্ভবত তার অবজারভার কান্ট্রি, মানে এই প্রায় 21টা দেশ এই একটা সংস্থার প্রতি আসার চেষ্টা করছে। যখন এটার মেম্বার এরকম 21টার কাছাকাছি পৌঁছে যাবে, তখন আমরা এটাকে এটা ছিল মিনিল্যাটারালিজম, এটা হয়ে যাবে মাল্টিল্যাটারালিজম। এইবার কারেন্ট সিচুয়েশনে সারা বিশ্বে একটা যে ট্রেন্ড দেখা যাচ্ছে সেটা হলো যে লোকে মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশনের থেকে বেশি সরে মিনিল্যাটারালের দিকে চলে আসছে। কিন্তু কেন? কারণ এই ইনস্টিটিউশনগুলো যখন তৈরি শুরু হয়, মেনলি এরা ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে তৈরি হওয়া শুরু হয়। ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে ক্লিয়ারলি আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা বিশ্বের মোস্ট পাওয়ারফুল কান্ট্রি হিসেবে এমার্জ হয়। ফলে একটা ওয়ার্ল্ড হয়ে গেছিল ইউনিপোলার। তারপরে রাশিয়া এবং আমেরিকার যে একটা বিবাদ চলে, তার ফলে ওয়ার্ল্ড হয় বাইপোলার। 1990s-এ রাশিয়া, ইউএসএসআর, যেটা এরস্টওয়াইল সোভিয়েত ইউনিয়ন ছিল, সেটা ডিসইন্টিগ্রেশনের পরে আবার ওয়ার্ল্ড হয়ে যায় ইউনিপোলার। তারপর 2000s-এর দিকে যখন চায়নার রাইজ হয়, আবার ওয়ার্ল্ড হয়ে যেতে থাকে বাইপোলার। আর এখন ইউনাইটেড স্টেটস, চায়না, রাশিয়া, ইন্ডিয়া, ব্রাজিল ইন্ডিয়ার সাথে যখন ব্রিক্স তৈরি করছে, ফলে টোটাল ওয়ার্ল্ড ইউনিপোলার থেকে বা বাইপোলার থেকে মাল্টিপোলারের দিকে শিফট হয়ে যাচ্ছে। যে দেশে সারা বিশ্বে শুধু একটাই বা দুটো পাওয়ার সেন্টার না, সারা বিশ্বে 4টে, 5টা, 6টা পাওয়ার সেন্টার হয়ে যাচ্ছে। পাওয়ার সেন্টার যে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তখন এই যারা যে সমস্ত কান্ট্রিরা মাথাচাড়া দিয়ে উঠছে, যেমন ইন্ডিয়া, এরা নিজেদের সভারিন রাইটস অ্যাপ্লাই করার চেষ্টা করবে, নিজেদের সভারিন আইডিয়াটাকে সামনে রাখার চেষ্টা করবে। ফলে যে যখন একটা পাওয়ার একটা সেন্টারে থাকে, যেমন ইউএসের কাছে যদি থাকে, তখন ইউএসের মত মতন পৃথিবী চলবে। ফলে যে সমস্ত মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশনগুলো হবে তারা ইউএসের মত মতন চলবে। কিন্তু যখন ওয়ার্ল্ড মাল্টিপোলার হয়ে যাচ্ছে, তখন মতের বিভেদ হবে, ফলে ওয়ার্ল্ডও ইউনিপোলারের দিকে শিফট হয়ে যাবে, মাল্টিপোলার থেকে ইউনিপোলার, কারণ প্রত্যেকে নিজেদের ইনফ্লুয়েন্স অ্যাপ্লাই করার চেষ্টা করবে। এইবার ইজি রেগুলেশন কি? যে যদি 100টা কান্ট্রি একটা এগ্রিমেন্টে বা একটা ইনস্টিটিউশনে থাকে, তাদের মধ্যে থেকে একটা ট্রিটি সাইন করানো বা রেগুলেশন তৈরি করা চাপের হয়ে যায়, কারণ প্রত্যেকটা কান্ট্রির নিজস্ব স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট থাকে। কিন্তু যদি 2 থেকে 4টে কান্ট্রির একটা গ্রুপ হয়, সেখানে নিজেদের আইডিয়াকে অ্যাপ্লাই করা এবং নিজেদের মধ্যে সহমতি তৈরি করা খুব সহজ হয়ে যায়।
ফলে ইজি রেগুলেশন, ইউনিপোলারিটির বা মিনিল্যাটারালিজমের সুবিধা হলো যে এটা রেগুলেশন ইজি করে দেয়। তারপর কি স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এবং ভার্সেস গ্লোবাল কোঅপারেশন। বেশিরভাগ ইনস্টিটিউশন এখন তৈরি হচ্ছে নিজেদের প্রত্যেকটা দেশের নিজেদের স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সের উপর বেস করে। যেমন অকাসের ক্ষেত্রে কি চায়না থ্রেট হয়ে দাঁড়ালো, তার ফলে আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইউকে এরা এক জায়গায় আসলো, একটা সংস্থা তৈরি করলো অকাস। সহজে ডিসিশন মেকিং হয়ে যায়, ইজি রেগুলেশন হয়ে যায়। তারপর কি স্ট্যাগনেন্ট রিফর্মস ইন মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশন। যে সমস্ত ওয়ার্ল্ডের মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশন ছিল তারা নিজেদের মধ্যে রিফর্মস আনতে পারছে না, এবং আমরা জানি যে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। ইউএনের মতন যে ইউএন সিকিউরিটি কাউন্সিল বা ইউএন জেনারেল অ্যাসেম্বলি, ডাব্লিউটিও, এরা যে নিজেদের মধ্যে চেঞ্জ আনতে পারছে না, তার ফলেই ওয়ার্ল্ড আবার মাল্টিল্যাটারালিজম থেকে মিনিল্যাটারালিজমের দিকে শিফট হয়ে যাচ্ছে। এবার কেন দরকার মাল্টিল্যাটারালিজম ইউনিল্যাটারালিজম একই সাথে এক্সিস্ট করার? কারণ মিনিল্যাটারালিজম হলো অ্যাজ এ বিল্ডিং ব্লক অফ মাল্টিল্যাটারালিজম। প্রথমে কান্ট্রিগুলো একটা জায়গায় দেখা যাচ্ছে দুটো কান্ট্রির 10টা পয়েন্টে বিমত রয়েছে, কিন্তু তাদের দুটো পয়েন্টে তো সহমত থাকতে পারে। ফলে তারা নিজেদের এই দুটো পয়েন্টের বেসিসে একটা গ্রুপ তৈরি করতে পারে। সেই গ্রুপে আর যে কান্ট্রিগুলো রয়েছে তারা যখন জয়েন করবে, ফলে একটা মিনিল্যাটারাল গ্রুপ থেকে মাল্টিল্যাটারাল গ্রুপে পরিণত হবে। ফলে মিনিল্যাটারালিজম ইজ দ্য বিল্ডিং ব্লক অফ মাল্টিল্যাটারালিজম। তারপর কি স্ট্রিমলাইন নেগোসিয়েশন। যখন গ্রুপ তৈরি হবে তখনই তারা কোনো বিষয় নেগোশিয়েট করা শুরু করবে, এবং তখনই তারা একটা উদ্দেশ্যের দিকে চলে যাবে, তাদের একটা উদ্দেশ্য সাধনের দিকে তারা এগিয়ে যাবে। ফলে এটা স্ট্রিমলাইন করে নেগোসিয়েশনকে। অ্যাসিলারেট দ্য ফেজ অফ মাল্টিল্যাটারাল নেগোসিয়েশন। যখন মিনিল্যাটারাল যে ইনস্টিটিউশনগুলো তারা একটা পয়েন্টে নিজেরা আগে থেকে রাজি হয়ে থাকবে, তখন মাল্টিল্যাটারাল যে ইনস্টিটিউশনগুলো রয়েছে তাদের কাজের প্রোগ্রেস হবে। ধরুন এটা মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশন, সেটাতে 4টে মিনিল্যাটারাল ইনস্টিটিউশন রয়েছে, যেখানে দেখা যাচ্ছে এখানে 5টা কান্ট্রি, এখানে 6টা কান্ট্রি, এখানে 7টা কান্ট্রি, এখানে 8টা কান্ট্রি এরকম রয়েছে। এরা যখন একটা কমন জিনিসে এগ্রি করে গেল, এরাও যখন একটা কমন জিনিসে নিজেদের মধ্যে এগ্রি করে গেল, এরাও যখন একটা এগ্রি করে গেল, তখন এদের মধ্যে থেকে একটা কমন পয়েন্ট বার করাটা সোজা হয়ে যায়। ফলে এরা অ্যাসিলারেট করে পেস অফ মাল্টিল্যাটারাল নেগোসিয়েশন। মিনিল্যাটারাল ইনস্টিটিউশনগুলো মাল্টিল্যাটারালের দিকে ধাবিত হয়ে যায়। ফিলিং দ্য গ্যাপস। দেখা যাচ্ছে একটা মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশন সমস্ত পয়েন্টের উপরে ডিসকাস করতে পারে না বা সমস্ত পয়েন্টের উপরে ফোকাস করতে পারে না, কিন্তু যে ল্যাকুনাগুলো থেকে যাচ্ছে সেগুলো মিনিল্যাটারাল ইনস্টিটিউশনগুলো ফিল আপ করে দিচ্ছে। যেমন অস্ট্রেলিয়াকে যে নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন দেওয়ার দরকার, এটা G20-তে আলোচনা হতে পারে না, কিন্তু এটা একটা মিনিল্যাটারাল ইনস্টিটিউশন করে অস্ট্রেলিয়াকে নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন USA আর UK প্রোভাইড করছে। ফলে যখন মাল্টিল্যাটারালিজম এবং মিনিল্যাটারালিজম একসাথে থাকবে, তখনই ওয়ার্ল্ড সাস্টেনেবিলিটির দিকে এগিয়ে যাবে। আমাদের আজকের তৃতীয় টপিক হলো রোল অফ ইনস্টিটিউশনস ইন ক্লাইমেট নেগোসিয়েশন। অ্যাকচুয়ালি এই যে টোটাল টপিকটা রয়েছে, এটা টোটালি মেন স্পেসিফিক টপিক এবং ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্ট রিলেটেড টপিক। এই টপিকটা আমরা টোটালি এনভায়রনমেন্টে ডিল করব। এখানে শুধু আমাদের এইটুকু ইম্পর্টেন্ট যে COP29 যেটা হয়েছে UNFCCC, এইটার হচ্ছে বাকু, আজারবাইজানে, এবং এটাতে ডেভেলপড এবং ডেভেলপিং কান্ট্রির মধ্যে একটা বিশাল গন্ডগোল হয়েছে। কিন্তু কি রিলেটেড, কেন হয়েছে, সমস্ত তার এফেক্ট, সমস্ত কিছু আমরা ডিল করব এনভায়রনমেন্টে। শুধু মনে রাখার যে UNFCCC এটা একটা সংস্থা, ক্লাইমেট নেগোসিয়েশন প্ল্যাটফর্ম। তার যে কপ মানে হলো কনফারেন্স অফ পার্টিস। যখন একটা সংস্থা থাকে, তার যারা মেম্বার থাকে সংস্থায়, সেই মেম্বাররা যখন এক জায়গায় এসে প্রতি বছর আলোচনা করে, প্রতি বছর বা 2 বছর অন্তর, তখন সেই আলোচনাটাকে বলা হয় কনফারেন্স অফ পার্টিস। এই কনফারেন্সের UNFCCC, এই কনফারেন্সের যারা পার্টিস রয়েছে, যে কান্ট্রিগুলো রয়েছে, তারা এক জায়গায় এসে যখন আলোচনা করবে তখন তাকে বলবে কপ। এরকম UNFCCCর যে 29তম কনফারেন্স, সেটা হয়েছে বাকু, আজারবাইজান।
এইবার ব্যাস এইটুকুই হলো এখানে আমাদের চতুর্থ টপিক হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এক্ষুনি আমরা পড়লাম যে ডোনাল্ড ট্রাম্প মানে ক্ষমতায় আসার ফলে ইউএসএ প্রোটেকশনিস্ট পলিসি অ্যাপ্লাই করছে এবং তার ফলে ইউএসএ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতন প্যারিস এগ্রিমেন্টের মতন মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশন থেকে বেরিয়ে আসছে। তা সেই কারণেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নিউজে রয়েছে ইউনাইটেড স্টেটস অ্যানাউন্সড ইটস উইথড্রল ফ্রম হু। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে সংক্ষেপে হু বলা হয়। পজিং ট্রান্সফার অফ ফান্ডস সাপোর্ট অফ রিসোর্সেস টু হু, যে ডাব্লিউএইচও যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রয়েছে তাতে ফান্ডসের যে প্রবলেম হবে সেই সম্বন্ধে এখানে বলেছে, সেটা আমরা প্রথমেই ডিল করেছি। এবার হু সম্বন্ধে জানবো। প্রথমে হু হলো ইউনাইটেড নেশনসের স্পেশালাইজড হেলথ এজেন্সি। প্রথমত কোশ্চেন আসতে পারে যে ডাব্লিউএইচও ইউএন এজেন্সি কিনা। হ্যাঁ, ডাব্লিউএইচও একটা ইউএন এজেন্সি। এটা ইন্টারন্যাশনাল হেলথ কনফারেন্স হয়েছিল নিউ ইয়র্কে 1946-এ। নিউ ইয়র্ক হলো ইউএসএতে রয়েছে। 1946-এ ইন্টারন্যাশনাল হেলথ কনফারেন্স হয়, তাতে একটা ট্রিটি বেরিয়ে আসে এবং সেই ট্রিটিটা যখন একটা নাম্বার অফ কান্ট্রি সাইন করবে তখন সেটা ফোর্সে চলে আসে 1948-এ। ওই জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফোর্সে চলে আসে। এবার এটা কি করে? এটা হলো ওয়ার্ল্ডসের রেসপন্স করে, হেলথ এমার্জেন্সি রিলেটেড পলিসি মেকিং করে, প্রমোট করে ওয়েলবিং, ইউনিভার্সাল হেলথ কভারেজেরকে প্রমোট করে, বিভিন্ন রকম ভ্যাকসিন এবং রিসার্চ রিলেটেড ডেভেলপমেন্টে কাজ করে। কতজন মেম্বার? 194 মেম্বার। আর টোটাল ওয়ার্ল্ডকে এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 6 রিজিয়ন্সে ভাগ করে রেখে দিয়েছে। এইবার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মেন এখানে যে কারণে নিউজে রয়েছে ফান্ডিং আসে দুইভাবে। একটা আসে যে প্রত্যেকটা দেশকে একটা তাদের জিডিপি অনুযায়ী একটা কোটা দেওয়া রাখা রয়েছে, যে আচ্ছা তোমার জিডিপি এত, তাহলে তুমি এত পার্সেন্ট টাকা বা এত অ্যামাউন্টের টাকা তুমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে প্রতি বছর অ্যাজ এ ফিস দেবে। সেটাকে বলে অ্যাসেসড কন্ট্রিবিউশন। অ্যাসেসড কন্ট্রিবিউশন তাহলে কি, যে প্রত্যেকটা দেশকে একটা অ্যাসাইন করা রয়েছে, আচ্ছা তুমি ইউএসএ তুমি লার্জেস্ট ইকোনমি, তাহলে তুমি 15%-এর কাছাকাছি দেবে, তুমি ইন্ডিয়া তুমি এত পার্সেন্টের কাছাকাছি দেবে, এভাবে টোটালি ভাগ করা রয়েছে। এই অ্যাসেসড কন্ট্রিবিউশন হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বাজেট যদি 100 টাকা হয়, হু এর বাজেট, তাহলে তাতে 20% আসে এই অ্যাসেসড ফি থেকে, মানে খুবই কম অ্যামাউন্টে আসছে। আর তাহলে মেন ফান্ডিং কোথা থেকে আসছে? মেন ফান্ডিং আসে ভলেন্টারি কন্ট্রিবিউশন, মানে কিছু ফিলান্থ্রপিস ইনস্টিটিউশন রয়েছে যেমন বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ইনস্টিটিউশন, তারপর এর মেম্বার কান্ট্রিজরা, ইউএনের নিজস্ব অর্গানাইজেশনরা, তারা দেখা যাচ্ছে যে তাদের একটা ফান্ড, তাদের বাজেটের থেকে একটা ফান্ড তারা ডাব্লিউএইচওকে ডোনেট করছে, সেইটা থেকেই এই কন্ট্রিবিউশন থেকেই মেইনলি 80%-এর কাছাকাছি ফান্ড জোগাড় হয়। এবার এটাতে গভর্ন করার জন্য কে থাকে? মেইনলি যেটা থাকে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি, এটা হলো হায়েস্ট লেভেল ডিসিশন মেকিং ফোরাম। এখানে সমস্ত কান্ট্রিরা আসে এবং তারা এক একটা টপিকের উপর ডিসাইড করে, এবং এরাই একটা এক্সিকিউটিভ বোর্ড ডে টু ডে অপারেশনসের জন্য সিলেক্ট করে। এক্সিকিউটিভ বোর্ড কি, যে অ্যাসেম্বলি তো সর্বক্ষণ ফাংশনাল থাকতে পারে না, তার একটা হিউজ কস্ট থাকে, তার একটা রিসোর্স পাওয়ার নিতে হয়, ফলে একটা এক্সিকিউটিভ বোর্ড তৈরি হয়। সেই এক্সিকিউটিভ বোর্ড একটা অল্প মেম্বারের, সে এর সমস্ত ডিসিশন নেয়। এই ডাব্লিউএইচওর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হলো জেনেভা, সুইজারল্যান্ডে, এবং 6টা যে রিজিওনাল অফিস রয়েছে, রিজিওনাল কোয়ার্টার্স, তাতে বিভিন্ন কান্ট্রিতে এর হেডকোয়ার্টার রয়েছে। রিসেন্টলি বাংলাদেশের যে ফর্মার প্রাইম মিনিস্টার ছিলেন শেখ হাসিনার মেয়ে, সে ইন্ডিয়া যে রিজিয়নের পার্ট রয়েছে সেখানে অ্যাজ এ এক্সিকিউটিভ মেম্বার প্রেসিডেন্ট সিলেক্ট হয়েছে। এইবার ইউএসএ যে এখান থেকে বেরিয়ে এসছে, ইউএসএ আর এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হালকা একটা যে রিলেশন রয়েছে সেটা সম্বন্ধে আমরা দেখে নেব। যে ইউএসএ হলো ফাউন্ডিং মেম্বারদের মধ্যে, কারণ আমরা প্রথমে দেখলাম কোথায়
এই যে ইন্টারন্যাশনাল হেলথ কনফারেন্স হয়েছিল সেটা হয়েছিল নিউ ইয়র্ক ইউএসএ। তাহলে ইউএসএ একটা ফাউন্ডিং মেম্বার। এবার ইউএসএ কেন বেরিয়ে এসছে? বর্তমানে বেরিয়ে এসছে প্রোটেকশনিস্ট মেজার্সের জন্য। এবং ডোনাল্ড ট্রাম্পের প্রথম টার্ম থেকেই ডোনাল্ড ট্রাম্পের এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রতি একটা আক্রোশ ছিল, কারণ তার টার্মের লাস্টের দিকে যখন কোভিড-19 আসে তখন ডোনাল্ড ট্রাম্প ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের উপরে কিছু আরোপ লাগায়, যেমন কি মিসহ্যান্ডলিং অফ দ্য কোভিড-19 প্যান্ডেমিক অ্যান্ড আদার গ্লোবাল হেলথ ক্রাইসিসেস, failure to adopt urgent need and reforms, and its inability to demonstrate independence from the inappropriate political influence of the WHO member states. ডোনাল্ড ট্রাম্প এই আরোপ লাগায় যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিফর্মসের দরকার এবং সেটা কোভিড-19 প্যান্ডেমিকের মতন একটা প্যান্ডেমিককে ভালোভাবে হ্যান্ডেল করতে পারেনি, এবং এদের উপরে যে একটা ফরেন স্টেটের যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স রয়েছে সেটা হলো চায়নার ইনফ্লুয়েন্স। ডোনাল্ড ট্রাম্প এটাকে দাবি করে। কিন্তু ইউএসএ যে বেরিয়ে এসছে, ইউএসএ হলো ডাব্লিউএইচওস মানে হুজ অ্যাজ এ লার্জেস্ট কন্ট্রিবিউটার স্টেট। কন্ট্রিবিউশন আসছে 20%। দেখা যাচ্ছে যে অ্যাসেসড যে কন্ট্রিবিউশনের লিস্ট রয়েছে সেখান থেকে আসছে। সেছাড়াও ইউএসএ একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট আলাদাভাবে ডোনেট করে। তো ইউএসএ হলো লার্জেস্ট কন্ট্রিবিউশন। কত? ইউএসএ হলো লার্জেস্ট কন্ট্রিবিউটর কত? সেটা হলো নিয়ারলি 15% অফ দ্য এজেন্সি। এটার $6.5 বিলিয়ন যে বাজেট রয়েছে তার 15% ইউএসএ একা দেয়, প্রোভাইড করে। ওই জন্য এটা এতটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে নিউজটা।